সকলেই সুখী হোক, সকলেই রোগমুক্ত হোক, সকলেই মঙ্গল লাভ করুক, কেহ যেন দুঃখ ভোগ না করেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন বাড়িধারা ব্যাপটিস্ট চার্চের প্যাস্টর রেভারেন্ড দীপচাঁদ সরকার ডেভিড। পবিত্র বাইবেল থেকে পাঠ করছি হিতোপদেশ 24 অধ্যায় 3 থেকে 5 পদ। প্রজ্ঞা দ্বারা গৃহ নির্মিত হয়, আর বুদ্ধি দ্বারা তাহা স্ত্রীকৃত হয়। জ্ঞান দ্বারা কোঠরি সকল পরিপূর্ণ হয়, বহুমূল্য ও মনোরম্য সমস্ত দ্রব্যে। জ্ঞানবান লোক বলবান, বিদ্বান পরাক্রমে বৃদ্ধি পায়। ঈশ্বরের দেওয়া প্রজ্ঞা, বুদ্ধি ও জ্ঞান দিয়ে একটি জীবন বা পরিবার গড়া সম্ভব, যা কেবল শক্তিশালী ও স্থিতিশীল হয় না, বরং মূল্যবান সম্পদ ও নিরাপত্তায় পূর্ণ হয়। ঈশ্বরের শান্তি পৃথিবীর সমস্ত সৃষ্টির প্রতি বর্ষিত হোক। আমেন। এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন ভদন্ত বুদ্ধানন্দ মহাথেরো, সিনিয়র উপাধ্যক্ষ, আন্তর্জাতিক বৌদ্ধবিহার। নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। সেই ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানিয়ে বুদ্ধ ধর্ম সংগ্রহের শরণ নিয়ে শুরু করছি পবিত্র ত্রিপিটক পাঠ। ভগবান বুদ্ধ মহামঙ্গল সূত্রে বলেছেন, বাহু সাচ্চাঞ্চ শিপ্পাঞ্চ বিনয় চ সুশিক্ষিত সুভাষিতা চ ইয়াহ বাচা এতাং মঙ্গলমুত্তমাং। এর অর্থ হল, বহু শাস্ত্রে জ্ঞান লাভ করা, নানাবিধ শিল্পকর্ম শিক্ষা করা, বিনয়ী ও সুশিক্ষিত হওয়া, সুভাষিত বাক্য ভাষণ করা, গৌরবণী ব্যক্তির গৌরব করা, জ্ঞানী পণ্ডিত শিক্ষক ও গুরুজনদের প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শন করা উত্তম মঙ্গল। সাব্বে সাত্তা সুখিতা ভবন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। নিব্বাণং পরমং সুখং, নির্বাণেই পরম সুখ, পরম শান্তি। পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সম্মানিত সুধী, স্বাধীনতা যুদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধার এবং 24শে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা এখন 1 মিনিট নীরবতা পালন করব। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি বৃন্দ, এখন স্বাগত বক্তব্য প্রদান করবেন ডক্টর মোহাম্মদ ফখরুল ইসলাম, সচিব, ইউজিসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর ও শাশ্বত আয়োজনে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসান মিলন এমপি এবং মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা জনাব মাহাদি আমিন, মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় চিফ হুইপ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, ন্যাশনাল প্রফেসর, ইউজিসি প্রফেসর, এমিরিটাস প্রফেসর, সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব, সামরিক সচিব, কমিশনের সাবেক চেয়ারম্যান, মূল প্রবন্ধ উপস্থাপক এবং সভাপতি উপস্থিত রয়েছেন কমিশনের সুযোগ্য চেয়ারম্যান প্রফেসর ডক্টর মামুন আহমেদ, কমিশনের বিজ্ঞ সদস্যবৃন্দ, পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের সম্মানিত উপাচার্যবৃন্দ, প্রাজ্ঞ শিক্ষাবিদ, বিশিষ্ট বিজ্ঞানী, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কমিশনের সম্মানিত পরিচালক সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। Excellencies, our respected and beloved friends from international organizations, development partners and agencies, very good morning to you all. It's an immense pleasure and we are delighted to invite all of you in this August gathering. আজকের এই গুরুত্বপূর্ণ কর্মশালায় আপনাদের সবাইকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত, আনন্দিত এবং গর্বিত। সম্মানিত সুধী, ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন বাংলাদেশ রুটম্যাপ টু সাস্টেইনড এক্সিলেন্স শীর্ষক কর্মশালাটি আমাদের উচ্চশিক্ষা পরিবার তথা সমগ্র জাতির উন্নয়নের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। আমরা বিশ্বাস করি এটি জাতির প্রকৃত সম্পদ তার প্রাকৃতিক সম্পদ নয়, বরং তার মানুষের সৃজনশীলতা এবং চিন্তার অমীয় শক্তি। 21 শতকে জাতি হিসাবে মাথা উঁচু করে বিশ্ব দরবারে টিকে থাকা এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণের কোনো বিকল্প নেই। সম্মানিত অতিথিবৃন্দ, আজ আমরা এখানে একত্রিত হয়েছি একটি অভিন্ন লক্ষ্য নিয়ে, বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে কিভাবে আরো আধুনিক, কার্যকর এবং টেকসই উৎকর্ষতার পথে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে গভীরভাবে ভাবতে, আলোচনা করতে এবং কার্যকর পদক্ষেপ নির্ধারণ করতে। সম্মানিত ভদ্রমহিলা, ভদ্রমহোদয়গণ, আপনারা অবগত আছেন 1972 সালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠাকালীন সময়ে মাত্র 6টি পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল, যেখানে আনুমানিক 30,000 শিক্ষার্থী অধ্যয়ন করত। বর্তমানে দেশে 61টি পাবলিক এবং 116টি প্রাইভেট ইউনিভার্সিটিতে 50 লক্ষের অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক শিক্ষার্থী, গবেষক এবং শিক্ষকদের পদচারণায় মুখরিত হবে, উচ্চমানের একাডেমিক কর্মকাণ্ডে পরিচালিত হবে এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে সম্মানজনক অবস্থান সুসংহত করবে এবং এগিয়ে যাবে, এটি আমাদের প্রত্যাশা। মাননীয় প্রধানমন্ত্রী, আজ আমরা আপনাকে পেয়ে উচ্চশিক্ষা পরিবার গভীরভাবে অভিভূত এবং উচ্ছ্বসিত। আপনার সরকারি কর্মপরিকল্পনার সাথে সংযোগ স্থাপন করে উচ্চশিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনের কর্মপরিকল্পনা প্রণয়ন করা এবং এর লক্ষ্য উদ্দেশ্যকে ঈপ্সিত পর্যায়ে পৌঁছে দেওয়া আমাদের এই ওয়ার্কশপের মূল উদ্দেশ্য। প্রিয় অংশগ্রহণবৃন্দ, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের জাতীয় কর্মশালায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ, খোলামেলা মতামত প্রদান, নতুন চিন্তা এবং ধারণা উপস্থাপনের মাধ্যমে কর্মশালাটি প্রাণবন্ত এবং সাফল্যমণ্ডিত হবে। পরিশেষে আমি আমেরিকান রেভলিউশনারি পোয়েট রবার্ট ফ্রস্টের একটি উদ্ধৃতিকে শেষ করতে চাই। কোট, "The woods are lovely, dark and deep, but I have pennies to keep and miles to go before I sleep and miles to go before I sleep." সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ফখরুল ইসলাম, সচিব ইউজিসি। সম্মানিত সুধীবৃন্দ, এখন মূল প্রবন্ধ ও সভাপতি বক্তব্য প্রদান করবেন প্রফেসর ডক্টর মামুন আহমেদ, সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। জনাব প্রফেসর ডক্টর মামুন আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী,
মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদের সদস্যবৃন্দ, সম্মানিত নীতি নির্ধারকবৃন্দ, সম্মানিত উপাচার্যবৃন্দ, প্রাজ্ঞ শিক্ষাবিদগণ, শিল্প খাতের নেতৃবৃন্দ, friends from diplomatic corps, international organizations and development partners, সংবাদ মাধ্যমের সদস্যবৃন্দ এবং সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম and very good morning to you all. Transforming higher education in Bangladesh, roadmap to sustainable excellence. এই বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত আজকের এই জাতীয় কর্মশালায় আপনাদের স্বাগত জানাই। কমিশনের চেয়ারম্যান হিসেবে আজ আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। বাংলাদেশের উন্নয়ন যাত্রার এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছি আমরা। দেশের কর্মক্ষম বিশাল যুবশক্তিকে টেকসই উন্নয়নের অভিযাত্রায় সামিল করার দুরূহ কাজ আমাদের সামনে। এই কাজে সফল হতে সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন। শুধু ডিগ্রি প্রদান নয়, শিক্ষার্থীদের প্রস্তুত করা প্রয়োজন ভবিষ্যতের জ্ঞান নির্ভর অর্থনীতি, প্রযুক্তি নির্ভর কর্মবাজার এবং বৈশ্বিক প্রতিযোগিতার জন্য। আজ আমরা এখানে প্রচলিত সমস্যার পুনরাবৃত্তি করতে আসিনি। আমরা এসেছি বাস্তব ভিত্তিক, প্রেক্ষিতসম্মত এবং বাস্তবায়নযোগ্য সমাধানের পথনকশা তৈরি করতে। তাই এই কর্মশালা কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি কৌশলগত, কেবল আত্মসমালোচনামূলক নয়, এটি ভবিষ্যৎপন্থী এবং সর্বোপরি এটি কর্মমুখী। আমি একটি সহজ কিন্তু অস্বস্তিকর সত্য দিয়ে শুরু করতে চাই। আমাদের উচ্চশিক্ষা ব্যবস্থা সম্প্রসারিত হয়েছে মান উন্নয়ন ছাড়াই। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে, শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, কিন্তু শিক্ষার মান বাড়েনি। ফলে কর্মক্ষেত্রে নিজের স্থান করে নিতে পারে এমন দক্ষ ও আত্মবিশ্বাসী গ্র্যাজুয়েটের সংখ্যা সেভাবে বাড়েনি। এখন সময় এসছে আত্ম অন্বেষণের। আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে, আমাদের তরুণদের কি শেখা উচিত? আমরা তাদেরকে ভবিষ্যতের চাহিদা পূরণের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে পারছি কি না? আজকের এই জাতীয় কর্মশালায় আমরা এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে চাই সততার সাথে, উত্তর খুঁজে পেতে চাই সাহসের সাথে, আর সমাধানে কাজ করতে চাই নিষ্ঠার সাথে। সম্মানিত সুধী, আমাদের উচ্চশিক্ষার টেকসই রূপান্তরের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে। এই কর্মশালার উদ্বোধন শেষে 5টি প্যারালাল সেশনে এইসব বিষয়ের উপর আলোচনায় অংশগ্রহণ করবেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতি নির্ধারক, সিভিল সোসাইটির সদস্য এবং শিল্প নেতৃবৃন্দ। তাদের মতামতের ভিত্তিতে আমরা বাস্তবায়নযোগ্য সমাধানের পথনকশা তৈরি করব। আলোচ্য বিষয়গুলো খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বর্তমানে বাংলাদেশের উচ্চশিক্ষার অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে স্নাতকদের শিক্ষার মান ও কর্মসংস্থান যোগ্যতার ঘাটতি। অনেকে স্নাতক ডিগ্রি নিয়ে বের হচ্ছে চাকরির বাজারের প্রয়োজনীয় দক্ষতা ছাড়াই। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের ডিগ্রি কেন্দ্রিক শিক্ষা থেকে দক্ষতা কেন্দ্রিক শিক্ষায় রূপান্তর করতে হবে। ক্রমবর্ধমান আইসিটি সেক্টর, ডিজিটাল ফ্রিল্যান্সিং সেক্টর সহ জ্ঞানভিত্তিক অর্থনীতির জন্য প্রয়োজন এমন এক কর্মশক্তি যারা শুধুমাত্র শিক্ষিত নয়, বরং কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত এবং বৈশ্বিকভাবে প্রতিযোগিতায় সক্ষম। তাই এডুকেশন, এমপ্লয়াবিলিটি অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ, এই তিনের সমন্বয়ে নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে আমাদের। গবেষণায় দেখা গেছে একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রায়োগিক শিক্ষা এবং সফট স্কিল ট্রেনিং এর মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থান যোগ্যতা বহুলাংশে বৃদ্ধি করা সম্ভব। পাশাপাশি নৈতিক মূল্যবোধ এবং ইতিবাচক মনোভাবের চর্চা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। তাই বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত পাঠ্যসূচির সাথে সফট স্কিল ট্রেনিং এবং কোর ভ্যালু টিচিং অর্থাৎ নৈতিক শিক্ষা এবং নৈতিক মূল্যবোধের শিক্ষার উপর গুরুত্ব আরোপ করতে হবে। আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হচ্ছে ইন্ডাস্ট্রি একাডেমির মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা। শিক্ষা তখনই অর্থবহ হয় যখন অর্জিত জ্ঞান হয় যাপিত জীবনে প্রাসঙ্গিক, আর দক্ষতা হয় কর্মক্ষেত্রের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই প্রাসঙ্গিকতা এবং সামঞ্জস্যতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রয়োজন শিল্প খাতের সাথে আরো নিবিড়ভাবে কাজ করা। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের একাডেমিক পঠন পাঠন ও গবেষণা কর্মের সাথে শিল্প খাতের চাহিদার তেমন খুব একটা মিল পাওয়া যায় না। ফলে স্নাতকরা বাস্তব জগতের অভিজ্ঞতা থেকে বঞ্চিত হয়। আমরা এই অবস্থার পরিবর্তন ঘটাতে চাই। গড়ে তুলতে চাই শিল্প খাত ও একাডেমিয়ার মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব। এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়,
শিল্প প্রতিষ্ঠান এবং সরকার, এই তিনের সমন্বয়ে বিশ্বব্যাপী সমাদৃত ট্রিপল হেলিক্স মডেল বাংলাদেশের বাস্তবতায় কাজে লাগাতে চাই। গড়ে তুলতে চাই এমন এক ইকোসিস্টেম যেখানে শিল্প খাত এবং শিক্ষা খাত যৌথভাবে পাঠ্যক্রম প্রণয়ন করবে, গবেষণায় সম্পৃক্ত হবে এবং টেকনোলজি ট্রান্সফারে অংশগ্রহণ করবে। শিক্ষার্থীদের জন্য সৃষ্টি হবে ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রি প্লেসমেন্ট এবং অ্যাপ্রেন্টিসশিপের মতো হাতে কলমে শেখার সুযোগ। আমাদের তৃতীয় অগ্রাধিকারের বিষয় হচ্ছে উচ্চশিক্ষার ডিজিটাল ট্রান্সফরমেশন। চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে প্রযুক্তি ক্ষেত্রে এক বিশাল মোড় পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছি আমরা। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি বদলে দিচ্ছে জ্ঞান সৃষ্টি, প্রদান এবং প্রয়োগের পদ্ধতিকে। রূপান্তর ঘটছে পণ্য উৎপাদন থেকে সেবা খাত পর্যন্ত সর্বত্র। দ্রুত পরিবর্তন হচ্ছে চাকরির ধরন, দক্ষতার আয়ুষ্কালও দ্রুত কমে আসছে। আজ যে জ্ঞান ও দক্ষতা মনে হচ্ছে প্রয়োজনীয়, এমনকি অপরিহার্য, কয়েক বছরের মধ্যে তা অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। শ্রমবাজারও ক্রমে হয়ে উঠছে বৈশ্বিক। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশ্লেষণ হচ্ছে প্রযুক্তির পরিবর্তনের ফলে 2030 সাল নাগাদ বিশ্বজুড়ে প্রায় 40% কর্মীকে তার প্রধান দক্ষতা পরিবর্তন করতে হতে পারে। বৈশ্বিক ধারার সঙ্গে মিল রেখে বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার ডিজিটাল রূপান্তর অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। তাই আমাদেরও গড়ে তুলতে হবে ডিজিটাল স্মার্ট ক্যাম্পাস। কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল রিয়ালিটি, ক্লাউড কম্পিউটিং প্রযুক্তির কার্যকর ব্যবহার সহ প্রযুক্তির সকল আশীর্বাদ কাজে লাগাতে হবে। নিশ্চিত করতে হবে যে আমাদের শিক্ষক শিক্ষার্থীরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে দক্ষ এবং আত্মবিশ্বাসী। অবশ্যই তা করতে হবে আমাদের নিজস্ব আর্থসামাজিক এবং সাংস্কৃতিক বাস্তবতা মাথায় রেখে। এক্ষেত্রে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ইতিমধ্যে কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এটি কার্যকর বাস্তবায়নের জন্য আপনাদের সুচিন্তিত পরামর্শ প্রয়োজন। সম্মানিত নীতি নির্ধারক বৃন্দ, একটি গুরুত্বপূর্ণ দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তা হচ্ছে ডেভেলপিং ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যাজ স্ট্র্যাটেজিক ইকোনমিক সেক্টর। আন্তর্জাতিক শিক্ষা খাতকে বাংলাদেশে একটি কৌশলগত অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তোলার সম্ভাবনাকে বিবেচনার জন্য অনুরোধ করছি। এর ফলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কেবল সনদ প্রদানের প্রতিষ্ঠান হিসেবে সীমাবদ্ধ থাকবে না, তা থেকে সরাসরি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম হয়ে গড়ে উঠবে। উচ্চশিক্ষা পরিষেবা একটি দ্রুত বর্ধনশীল রপ্তানি শিল্প হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত এবং সমাদৃত, যেখানে বিদেশের শিক্ষার্থীরা টিউশন ফি এবং স্থানীয় পরিষেবা খাতে অর্থ ব্যয় করে এবং স্বাগতিক অর্থনীতিতে অবদান রাখে। আন্তর্জাতিক শিক্ষার এই ক্ষেত্রে বাংলাদেশ এখনো বিদেশমুখী শিক্ষার্থী প্রেরণের উৎস হিসেবে থেকে গেছে, যেখানে প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যায়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যথাযথ উন্নয়ন এবং বৈশ্বিকভাবে প্রাসঙ্গিক পাঠ্যক্রম প্রণয়ন করতে পারলে আমাদের কিছু বিশ্ববিদ্যালয় অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত হতে পারে। এর জন্য প্রয়োজন হবে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শক্তিগুলোকে যৌথভাবে কাজে লাগানো এবং একটি সমন্বিত ও সহযোগিতামূলক উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়ন এবং একাডেমিক রিসোর্স শেয়ারিং নিশ্চিত করা গেলে বিশ্ববিদ্যালয়গুলো হবে বৈশ্বিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রস্তুত। এর ফলে আন্তর্জাতিক অভিজ্ঞতা সমৃদ্ধ প্রবাসী বিশেষজ্ঞগণ দেশে ফিরে এসে কাজ করার সুযোগ পাবেন। দেশে বসেই তারা আন্তর্জাতিক মানে গবেষণা করার সুযোগ পাবেন। ফলে ব্রেন ড্রেন বা মেধা পাচার রূপান্তরিত হবে ব্রেন সার্কুলেশন বা মেধা প্রবাহে। সম্মানিত উপস্থিতি, উচ্চশিক্ষা রূপান্তরের আরেকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে শিক্ষকদের মান উন্নয়ন। শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রথাগত প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি সেমিনার, ইন্টারডিসিপ্লিনারি কোলাবোরেশন এবং প্রযুক্তি নির্ভর পেডাগজিক্যাল প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। গবেষকদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও প্রণোদনের সংস্কৃতি গড়ে তুলে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদেরও গবেষণা প্রক্রিয়া কিভাবে সম্পৃক্ত করা যায় তা গুরুত্বের সাথে বিবেচনায় নিতে হবে। তৃতীয় ভাষা শিক্ষার মাধ্যমে বৈশ্বিক দক্ষতা অর্জন এবং আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির জন্য উপযুক্ত করে গড়ে তুলতে হবে। শিক্ষক নিয়োগের স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। যাতে কেবলমাত্র নৈতিক মানসম্পন্ন মেধাবীরাই শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। বিশ্ববিদ্যালয়গুলোতে সুশাসন নিশ্চিত করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। এটি সত্য যে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ফ্রিডম থাকা আবশ্যক। বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড ফ্রিডম অফ এক্সপ্রেশনের পরিবেশ।
কারণ বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্রবিন্দু। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে স্বায়ত্ত শাসন ও জবাবদিহিতার মধ্যে ভারসাম্য নিশ্চিত করা না গেলে প্রতিষ্ঠানে নৈরাজ্য দেখা দেয়। একটি অস্বস্তিকর বাস্তবতা আমি উপাচার্য মহোদয়গণের দৃষ্টিতে আনতে চাই। তা হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে সম্পর্কের চরম অবনতি, পারস্পরিক শ্রদ্ধাবোধের চরম ঘাটতি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশের ঘাটতি। কেন এই চরম অবনতি হয়েছে তা আমাদের খুঁজে বের করতে হবে। নিয়মিত একাডেমিক কার্যক্রমের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় শিক্ষক শিক্ষার্থীদের আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করার মাধ্যমে এই সংকট কিভাবে উত্তরণ করা যায়, আসুন সেই উপায় আমরা খুঁজে বের করি সাহসের সাথে। নিশ্চিত করতে হবে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা। বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্য একাডেমিক লিডারশিপ গড়ে তোলার সাথে সাথে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে আরও কার্যকর ও গতিশীল করা প্রয়োজন। একটি গতিশীল ইউজিসি বিশ্ববিদ্যালয় সমূহের গুণগত মান নিশ্চিত করবে, নীতিতে উদ্ভাবন আনবে এবং ফলাফল কার্যকরভাবে তদারকি করবে। ইউজিসির প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ন্ত্রণের জন্য হবে না, হবে জবাবদিহিতার মাধ্যমে উৎকর্ষতা বৃদ্ধি করবার জন্য। সম্মানিত সুধীবৃন্দ, আমি আমার উপস্থাপনা আর দীর্ঘ করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। যে ধারণাগুলো এখানে উল্লেখ করলাম, আসুন সেগুলোকে চ্যালেঞ্জ করি, গঠনমূলক বিতর্ক করি। আজকের এই জাতীয় কর্মশালায় বিস্তারিত আলোচনার মাধ্যমে প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে একটি সুসংগঠিত এবং দূরদর্শী উচ্চশিক্ষা কাঠামো গড়ে তুলি। সবার সম্মিলিত অঙ্গীকার থাকলে এই রূপান্তর আমাদের নাগালের মধ্যেই। আমি নিশ্চিত করছি আপনাদের সুপারিশ তাকের উপর পড়ে থাকবে না, তা জাতীয় নীতি নির্ধারণে সক্রিয় প্রভাব ফেলবে। মাননীয় প্রধানমন্ত্রী, আজ আপনার উপস্থিতি একটা শক্তিশালী বার্তা দিচ্ছে। বার্তাটি হচ্ছে বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা এবং জনমিতিক সম্ভাবনাকে পূর্ণভাবে কাজে লাগাতে উচ্চশিক্ষা হতে পারে একটি কেন্দ্রীয় স্তম্ভ। আপনার উপস্থিতিতে আমরা অনুপ্রাণিত বোধ করছি। আপনার নেতৃত্বে একটি জ্ঞানভিত্তিক, উদার ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা সম্মিলিতভাবে এই সুযোগ কাজে লাগাতে চাই, গ্রহণ করতে চাই। আমরা কাজে লাগাতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উৎপাদনমুখী শিক্ষা দর্শনকে। স্মরণে রাখতে চাই প্রয়াত প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার সেই অমর উক্তি, যা তিনি উচ্চারণ করেছিলেন ফ্যাসিবাদী শাসন অবসানের পর গণতন্ত্রের প্রত্যাবর্তনের প্রাক্কালে। আই কোট, ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। সম্মানিত সুধী, আমি আমার বক্তব্য শেষ করার আগে সভাপতি হিসেবে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুষ্ঠানে আপনাদের সদয় উপস্থিতির জন্য। বিশেষভাবে ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের কার্যকর সহযোগিতার জন্য। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আমার সহকর্মীবৃন্দের প্রতি অশেষ আন্তরিক কৃতজ্ঞতা। স্বল্প সময়ের মধ্যে তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই অনুষ্ঠান সফল করার জন্য। আবারও আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ, এখন শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন জনাব আব্দুল খালেক, সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কর্মশালার প্রথম শ্রদ্ধেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, অনুষ্ঠানের বিশেষ অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইয়াসিন হক মিলন, শিক্ষামন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন স্যার, আজকের সম্মানিত সভাপতি, ইউজিসি সম্মানিত চেয়ারম্যান, মাননীয় মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, শ্রদ্ধেয় প্রফেসর এমিরেটস, জাতীয় অধ্যাপকবৃন্দ, সহকর্মীবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, এক্সেলেন্সি অ্যাম্বাসেডার্স and foreign dignitaries, Assalamu alaikum. One of the best events is going to happen today under the leadership of UGC. শিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে আমার দায়িত্ব কোঅর্ডিনেট করা বিটুইন UGC, মন্ত্রণালয়, গভর্নমেন্ট এন্ড প্রাইভেট ইউনিভার্সিটিস। একটা দীর্ঘ কালো আধারের মধ্য দিয়ে আমরা যারা প্রিভিলেজড এখানে এসেছি, আমাদের দায়িত্ব চতুর্থ বিপ্লবের, শিল্প বিপ্লবের এই প্রাক্কালে
এই দেশের প্রায় 3 কোটি তরুণ যুবককে প্রশিক্ষিত করা আধুনিক শিক্ষায়, টেকনিক্যাল শিক্ষায়, কর্মমুখী শিক্ষায়। ইউজিসি, সরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সে দায়িত্ব পালন করবেন, সে বিশ্বাস নিয়ে আমরা আজকের এই কর্মশালা আয়োজন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরেই বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম। সেই ড্রিমের ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয় যেসব কর্মসূচি গ্রহণ করেছে, শিক্ষাক্ষেত্রে তার ক্ষুদ্র প্রয়াস আজকের এই কর্মশালা। আমরা বিশ্বাস করি আজকের কর্মশালায় যে সুপারিশ আসবে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী এবং আমাদের উপদেষ্টার নেতৃত্বে আমরা সেটা বাস্তবায়ন করব। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব শিক্ষাক্ষেত্রের সেবক হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে ইতিমধ্যেই আমরা অনেকগুলো কর্মশালায় অংশগ্রহণ করেছি। কয়েকদিন আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একটা তাদের কর্মশালা আয়োজন করেছিলেন, সেমিনার আয়োজন করেছিলাম। আমরা গিয়েছিলাম সেখানে, মাননীয় মন্ত্রী, মাননীয় উপদেষ্টা ছিলেন। অনেক অভিযোগের মাঝেও আমরা কিছু সুপারিশ গ্রহণ করেছি। আমরা আশা করি সেই সুপারিশগুলো আমরা সমাধান করতে পারব। বিশ্ববিদ্যালয়ের সম্মানিত চ্যান্সেলরবৃন্দ যারা আছেন, পরম শ্রদ্ধেয়, তাদের প্রতি অনুরোধ, অতীতের 17.5 বছর অনুকরণে গত 1.5 বছরও তার পরিবর্তন হয় নাই। আমরা সুযোগ পেয়েছি, আমরা প্রিভিলেজ, আমরা সেটা পরিবর্তন করতে পারব। আমরা আমাদের বয়সের শেষ পর্যায়ে এসে যে সুযোগ পেয়েছি, ফ্রম দ্য স্পিরিচুয়াল পয়েন্ট অফ ভিউ, ফ্রম দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ, ফ্রম দ্য এডুকেশন পয়েন্ট অফ ভিউ, লেট আস ট্রাই টু ইমপ্লিমেন্ট দ্য ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট। আই এম ভেরি প্রাউড যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আইন বিভাগের। এই বিশ্ববিদ্যালয়ের পাদপীঠ আমাদের কাছে অনেক গর্বের, অহংকারের। আসুন আমরা সবাই মিলে 20 শতাব্দীর শেষ পর্যায়ে 4th শিল্প বিপ্লবের প্রাক্কালে এই দেশের মানুষকে আমরা আমাদের যথাসাধ্য দেই। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিনীত অনুরোধ যে আমরা শিক্ষাক্ষেত্রে গবেষণার জন্য সর্বোচ্চ বরাদ্দ আমরা যেন প্রদান করতে পারি এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা বাস্তবায়ন করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল খালেক, সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। সম্মানিত সুধীবৃন্দ, এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মাহাদি আমিন, মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জনাব মাহাদি আমিন। আসসালামু আলাইকুম। উপস্থিত সুধীবৃন্দ, উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত মাননীয় শিক্ষামন্ত্রী এবং মন্ত্রী পরিষদের মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় প্রতিমন্ত্রীবর্গ, মাননীয় উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং বিশিষ্ট শিক্ষাবিদবৃন্দ, আজকে আমাদের মাঝে কিছু ডিগনিটারিজ রয়েছেন। থ্যাংক ইউ অল ফর ইউর অ্যাটেন্ডেন্স, আওয়ার পার্টনার্স ফ্রম দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি। আজকে এখানে এত বরেণ্য, বিজ্ঞ, জ্ঞান এবং মেধা সম্পন্ন মানুষের সমারোহ ঘটেছে। আসলে এই সিনেট হাউস অনেকটাই আলোকিত হয়ে গিয়েছে। আমাদের এই দেশটাকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আপনাদের প্রজ্ঞা, মেধা, বুদ্ধি, সৃজনশীলতা এবং উপদেশ আমাদেরকে অবশ্যই গণতান্ত্রিক বাংলাদেশে যে প্রত্যাশা, জনগণের ক্ষমতা নিশ্চিত করা, গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো, সেগুলোতে অবশ্যই আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আজকে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছি, ইতিহাস সাক্ষ্য দেয় বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য, রাজনৈতিক প্রতিটি পালাবদলে এই বিশ্ববিদ্যালয়ের ছিল অনেক বড় ভূমিকা। আজকে এখানে আমাদের মাঝে অনেক কালজয়ী দিকপাল রয়েছেন, যারা ছাত্র রাজনীতিতে অনেক বড় ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের ইতিহাসের প্রতিটি পর্যায়ে। আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে ছাত্ররা, শিক্ষকরা বড় ভূমিকা রেখেছিলেন। যেভাবে রেখেছিলেন প্রতিটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা, রেখেছিলেন প্রতিটি শ্রেণীর, প্রতিটি পেশার মানুষেরা। আজকে আমরা দেখছি 12ই মে, ঠিক 3 মাস আগে 12ই ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেই গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, যেখানে জনগণের রয়েছে অসীম প্রত্যাশা। দীর্ঘদিন পর এমন একটি সরকার এসেছে যেটি সত্যি জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করছে। আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই 3 মাসের প্রতিটি দিনে কিভাবে আমাদের নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করা হচ্ছে। আমাদের অনিঃশেষ যে প্রস্তুতি, আমাদের যে অবিচল আস্থা মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের প্রতিফলনের মাধ্যমে প্রতিটি কর্মযোগ্য গড়ে তুলেছিলেন, সেক্ষেত্রে কিন্তু শিক্ষাক্ষেত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমাদের একটি ডেমোগ্রাফিক ডিভিশন রয়েছে, একটি বিপুল পরিমাণ জনগোষ্ঠী রয়েছে যারা বয়সের তরুণ তরুণী। আগামীর বাংলাদেশ যদি আমরা সেভাবে গড়ে তুলতে চাই যেখানে জনপ্রত্যাশা প্রতিফলন ঘটবে, তাহলে আমাদের তরুণ তরুণী যুবক যুবতীদেরকে অবশ্যই আরো কর্মক্ষম করে তুলতে হবে, আরো দক্ষ করে তুলতে হবে। তাদের মাঝে সুনাগরিকের যে গুণাবলী রয়েছে সেগুলো আমাদের এডুকেশন সিস্টেমের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে হবে। তাদের সে গ্রুমিং, তাদের সে আপব্রিঙ্গিং আমাদের নিশ্চিত করতে হবে, যে ক্ষেত্রে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের, প্রতিটি স্কুল কলেজে রয়েছে অনেক বড় প্রাতিষ্ঠানিক একটি ভূমিকা। আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে তার প্রতিটি বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু যারা শিক্ষাবিদ রয়েছেন, যারা গুণীজন রয়েছেন আপনাদের মতন, তাদের রয়েছে সবচেয়ে বড় একটি ভূমিকা। আপনাদের গবেষণা, আপনাদের পরামর্শ বিভিন্ন মেথোডোলজিক্যাল ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখে। উপস্থিত সুধীবৃন্দ, আমরা যদি একটু সামনের দিকে আগাই, কয়েক বছর পর কেমন হবে বাংলাদেশের রূপকল্প, সেটি যদি আমাদের মনোজগতে চিন্তা করি, তাহলে দেখতে পাবো এখানে প্রতিটি পরিবারের জন্য, কোটি কোটি মানুষের, কোটি কোটি পরিবারের জন্য ভাগ্য পরিবর্তনের, সমস্যার সমাধানের একটি গল্প রয়েছে। এই গল্প আমাদের সম্ভাবনা এবং সমৃদ্ধির, এই গল্প আমাদের বাংলাদেশের গণমানুষের সচ্ছলতা এবং স্বনির্ভরতার, এই গল্প বিএনপি সরকারের সফলতা এবং দায়বদ্ধতার। আসলে আমরা চিন্তা করি আজ থেকে কয়েক বছর পর একদম প্রান্তিক একটা এলাকার, সেখানকার কৃষি নির্ভর একটি পরিবারের কেমন হবে ভবিষ্যৎ। সেই পরিবারের যিনি প্রধান, তিনি একজন বৃদ্ধ কৃষক, তার হাতে একটি কৃষক কার্ড থাকবে। সেই কৃষক কার্ডের মাধ্যমে তিনি নিশ্চিত করবেন যে সরকারি যে ভর্তুকি সরাসরি ওনার হাতে পৌঁছে যাচ্ছে। সেচ, সার, বীজ, তেল এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো ওনার রয়েছে, যেগুলো তার কৃষি কাজের সাথে জড়িত, সেগুলো স্বল্প খরচে সরকারি প্রণোদনার মাধ্যমে ওনার কাছে পৌঁছে যাবে। উনি ওয়েদারের মাধ্যমে ফোরকাস্টিং ইউজ করে কৃষিকে মডার্ন টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশনের মাধ্যমে আরো এক ধাপ এগিয়ে নিতে পারবেন। বাড়বে ওনার প্রোডাক্টিভিটি, তিনি পাবেন কৃষি ইন্স্যুরেন্স, তিনি পাবেন কৃষি লোন। সেই যে কৃষক কার্ড ব্যবহার করছেন সেই কৃষকের স্ত্রী, তার হয়তো একটা দুরারোগ্য ব্যাধি আছে, সেই ব্যাধির জন্য আজকের বাংলাদেশে ওনাকে ঢাকায় চলে আসতে হয়। কিন্তু সেই নারীর কাছে যখন পৌঁছে যাবে ই হেলথ কার্ড, তার মাধ্যমে কিন্তু উনি সেখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে লোকাল এরিয়াতেই তার যদি কোনো দুরারোগ্য ব্যাধি থাকে সেটার ট্রিটমেন্ট পাবেন। গভর্নমেন্ট স্কিমের মাধ্যমে প্রাইভেট হসপিটাল থেকে বিনা খরচে সেই ট্রিটমেন্টটা আমাদের পরিকল্পনার ভিতরে রয়েছে, যা কার্যকর করা হবে ই হেলথ কার্ডের মাধ্যমে। সেই পরিবারে যদি 3 জন সন্তান থাকে, আমরা দেখতে পারি একজন সন্তান হয়তো একটা মসজিদে ইমাম সাহেব, তার জন্য থাকবে সম্মানী ভাতা। ওনার রেগুলার যে আর্নিংস আছে তার পাশাপাশি রাষ্ট্রীয় খরচে উনি একটি সম্মানী পাবেন। দ্বিতীয় যে সন্তান, তিনি হয়তো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি হতে পারে একটা স্কুলের শিক্ষক। যদি প্রাইমারি স্কুলের শিক্ষক হন, আজকের বাংলাদেশে হয়তো তার সেরকম সামাজিক মর্যাদা নাই, কিন্তু তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে ওয়ান টিচার ওয়ান ট্যাব স্কিম রয়েছে, সেখানে একটা ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে ওনার ট্রেনিং আরো বাড়বে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের উনি ট্রেনিং দিতে পারবেন, কারিকুলাম হয়ে যাবে ডিজিটাল, এবং তার মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারবো শুধুমাত্র ওনার মর্যাদা বাড়বে না, অর্থনৈতিকভাবে উনি আরো ক্ষমতায়িত হবেন। সবচেয়ে বেশি গুরুত্ব করা হচ্ছে যে পাবলিক স্কুলের, প্রাইমারি স্কুলের টিচারদের উপরে কোয়ালিটি বাড়ানোর জন্য, ওনাদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য, তার মাধ্যমেই ওনার ভাগ্যের পরিবর্তন হবে। সেই পরিবারে হয়তো একজন সন্তান রয়েছেন যিনি বর্তমানে কর্মদক্ষতা থাকার পরও বেকারত্বে পড়েছেন, কারণ তার যে ফ্যাক্টরিতে কাজ করতেন সেটি বন্ধ হয়ে গিয়েছে। আগামী বেশ কয়েক বছরের ভিতর যখন পর্যায়ক্রমে প্রতিটি চিনি কল, প্রতিটি পাট কল এবং প্রতিটি পাটজাত পণ্যের যেসব রিলেটেড ইন্ডাস্ট্রি রয়েছে খোলা হবে, সেখানে কিন্তু তার মতন লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান নিশ্চিত হবে। সেই পরিবারে একজন বোন আছেন, যে বোন হয়তো বর্তমান সময়ে বিশেষভাবে সরকারি কোনো প্রণোদনা পাচ্ছেন না, সরকারি কোনো ইনভেস্টমেন্ট পাচ্ছেন না উদ্যোক্তা হওয়ার পরও। মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী সেই বোনের জন্য কিন্তু আমরা খুব স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে দিতে পারি, যার মাধ্যমে তিনি নিজে নিজে স্বনির্ভর হয়ে উঠবেন। সেই 3 ভাইয়ের প্রতিটি ভাইয়ের স্ত্রীদের জন্য ফ্যামিলি কার্ড নিশ্চিত করা হবে, আর সেই ফ্যামিলি কার্ডে যে অর্থ পাবেন তার মাধ্যমে প্রতিটি নারী সামাজিকভাবে, পারিবারিকভাবে যেন আরো ক্ষমতায়িত হবেন। ঠিক একই সাথে ওনাদের সন্তানদের স্বাস্থ্য, শিক্ষা খাতে আরো বেশি বিনিয়োগ করতে পারবেন সেই সঞ্চিত অর্থের মাধ্যমে। যে বোন রয়েছেন, তার হাজবেন্ড হচ্ছে আজকে বাংলাদেশে বিদেশে থেকে সহজে রেমিটেন্স পাঠাতে পারেন না বৈধ উপায়ে, আমাদের যে প্রবাসী কার্ড রয়েছে তার মাধ্যমে সেই স্বামী তার স্ত্রীর জন্য রেমিটেন্স বৈধ উপায়ে পাঠাতে পারবেন। দেশের অর্থনীতি এগিয়ে যাবে, তার পরিবারেও অর্থনৈতিক সংযুক্তির মাধ্যমে সমৃদ্ধি আরো ত্বরান্বিত হবে। সেই পরিবারে যারা সন্তানেরা রয়েছেন তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যখন ক্লাস 1-এ ভর্তি হবেন তারা প্রত্যেকে নতুন ব্যাগ পাবে, জুতা পাবে, নতুন স্কুল ড্রেস পাবে, যার মাধ্যমে দেখা যাবে যে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে স্কুলে অ্যাডমিশনের রেট অনেকটুকু বেড়ে যাবে। তাদের প্রত্যেকে মিড ডে মিল নিশ্চিত হবে, যার মাধ্যমে পুষ্টিগতভাবে প্রতিটা শিক্ষার্থী যেন হাইজিন পায়, যেন প্রপার ফুড পায়, সেটা নিশ্চিত করা হবে।
আমাদের যে শিক্ষা ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী গড়ে তুলতে যাচ্ছেন, তার অংশ হিসেবে সেই পরিবারের প্রতিটি সদস্যের জন্য সুযোগ থাকবে তারা বাংলাদেশে বসে বিশ্ব নাগরিক হয়ে উঠবে। কেউ আরবি ভাষা শিখবে, কেউ ফ্রেঞ্চ ভাষা শিখবে, কেউ ম্যান্ডারিন ভাষা শিখবে। তাদের মাঝে কেউ গার্লস গাইডের সাথে সম্পৃক্ত হবে, কেউ স্কাউট রোভারের সাথে থাকবে, কেউ বিএনসিসির সাথে থাকবে। আমাদের যে 1 স্টুডেন্ট 1 ট্রি প্রোগ্রাম রয়েছে, খাল খনন কর্মসূচি রয়েছে, প্রতিটিতে তারা এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের মাধ্যমে সম্পৃক্ত হবে। সেই পরিবারের যারা স্কুলের পাশাপাশি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তাদের জন্য আমরা সেই ইকোসিস্টেম গড়ে তুলতে চাই যেখানে যে কন্টেন্ট ক্রিয়েটর সে পলিসি সাপোর্ট পাবে, তার যে কন্টেন্ট সেটি সারা বিশ্বে সে তুলে ধরতে পারবে, পেপ্যালের মাধ্যমে পেমেন্ট পাবে। সেখানে ইনোভেশন গ্রান্ট কম্পিটিশন থাকবে, যারা ভালো করবে সেই ইউনিভার্সিটিতে যে শিক্ষার্থী পড়ছে তার পাশেই হাইটেক পার্ক বা বেসিকে তার জন্য কাজের ব্যবস্থা করা হবে, ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন তৈরি করা হবে। এই যে প্রতিটি পরিকল্পনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, এর মাধ্যমে আগামী কয়েক বছরের ভিতর ধাপে ধাপে পর্যায়ক্রমে বাংলাদেশের কোটি কোটি পরিবারের ভাগ্যের পরিবর্তন হবে, কোটি কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। তারা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে আরো বেশি ক্ষমতায়িত হবেন। কিন্তু আগামীর এই বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অবশ্যই আজকে আপনারা যারা শিক্ষাবিদ রয়েছেন, আপনাদের রয়েছে অনন্য ভূমিকা। শিক্ষার মূল উদ্দেশ্যটা আসলে কি? শিক্ষার মূল উদ্দেশ্য শুধুমাত্র সার্টিফিকেট প্রদান করা না। একদিকে যেমন সার্টিফিকেট গুরুত্ব রয়েছে, ঠিক একইভাবে আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের শিক্ষার্থীদের ভিতর সুনাগরিকের গুণাবলী যেন গড়ে ওঠে, যেন তারা তাদের মেধা, মননশীলতা এবং সৃজনশীলতার পাশাপাশি ভ্যালুজ এবং প্রিন্সিপালসটাকে ধারণ করে, যেখানে তারা বাংলাদেশের থেকে গ্লোবাল সিটিজেন হয়ে উঠবেন। তাদের মাঝে সে মোরালিটি থাকবে, তাদের মাঝে সে আপব্রিঙ্গিং থাকবে, যেখানে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, সততা এবং নিষ্ঠা আমরা তৈরি করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সেভাবেই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে আমাদের যারা সার্টিফিকেট হোল্ডার হবেন তাদের মাঝে কর্মদক্ষতা তৈরি হবে, বোথ এমপ্লয়মেন্টের জন্য, এন্টারপ্রেনারশিপ তৈরি করবার জন্য। যেন তাদের যে যোগ্যতা তৈরি হবে তার মাধ্যমে দেশে এবং বিদেশে তারা কর্মক্ষম হয়ে ওঠে, অবারিত উৎস তৈরি হয়। সেই লক্ষ্যে আমাদের ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনে আজকে যারা রয়েছেন, বিভিন্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রয়েছেন, আপনাদেরও অনেক বড় একটা দায়িত্ব রয়েছে। আমরা জানি পেছনের দিনগুলোতে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল, পিছনে না, আমরা সামনের দিকে এগোতে চাই। যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় করা হয়েছিল, দেশের নেত্রী এবং খালেদা জিয়ার সময় করা হয়েছিল, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় মৌলিক সংস্কার এই দুইটি সরকারের সময় আমরা দেখেছি। সেই ধারাবাহিকতায় আমাদের মূল লক্ষ্য থাকবে শিক্ষা ব্যবস্থায় ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন যেন বাড়ানো হয়। প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং তার পাশাপাশি যেসব কলেজ রয়েছে, সেখানে লোকাল যে প্রফেশনাল ইনস্টিটিউট রয়েছে, লোকাল যে বিজনেস রয়েছে, লোকাল যে ইন্ডাস্ট্রিজ রয়েছে, তার সাথে একটা লিঙ্কেজ তৈরি করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থার একটা মূল উদ্দেশ্য হওয়া উচিত কারিকুলামটাকে কিভাবে আমরা ডেভেলপ করি, যার সাথে স্কিল সেট এবং ট্রেনিং, প্র্যাকটিক্যাল রেলেভেন্সের আরো বেশি সংযুক্তি আমরা তৈরি করতে পারি। আমাদের এডুকেশন সিস্টেমে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে প্রায়োরিটাইজ করতে হবে, কিভাবে আমরা টিমওয়ার্ক ডেভেলপ করতে পারি, ইন্টারপার্সোনাল স্কিল এবং ট্রান্সফারেবল স্কিলস ডেভেলপ করতে পারি, সেগুলোকে প্রাধান্য দিতে হবে। বিশেষভাবে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব আপনারা যারা রয়েছেন, ওনাদের প্রতি আহ্বান থাকবে মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি আলোচিত, যেটি আজকে বাংলাদেশকে ছাড়িয়ে বিদেশেও সমাদৃত হচ্ছে, সেই দুটি স্কিম হচ্ছে থার্ড ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করা এবং টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনকে প্রায়োরিটাইজ করা। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আমরা চাই আপনারা ধীরে ধীরে ল্যাঙ্গুয়েজ সেন্টার ওপেন করুন, টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের কোর্স ইন্ট্রোডিউস করুন। আমাদের মূল লক্ষ্য থাকবে ব্রেইন ড্রেনকে ব্রেইন সার্কুলেশনে রূপান্তর করা। অনেক বাংলাদেশে রয়েছে মেধাবী মানুষ, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওনারা পড়াচ্ছেন, গবেষণা করছেন। আমরা চাইলে একটা ইকোসিস্টেম তৈরি করতে পারি, যেখানে ওনারা অন্ততপক্ষে বছরে একবার এসে সামার স্কুলে ক্লাস নিতে পারেন, রিসার্চ কোলাবোরেশন বাড়াতে পারেন, অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টির মতন করে কাজ করতে পারেন। আমাদের অনেক প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, সেখানে হয়তো গুণগত মানের আরো বৃদ্ধির প্রয়োজন, যেমন রয়েছে পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে। কিভাবে আমরা আমাদের গুণগত মান বৃদ্ধি করতে পারি, কিভাবে আমরা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের টপ ইউনিভার্সিটিগুলোকে আরো একটু সামনের দিকে নিয়ে আসতে পারি, যেন বিশ্ব মানচিত্রে শিক্ষা ক্ষেত্রে আমরা একটি গৌরবোজ্জ্বল অবস্থায় থাকি। প্রিয় সুধীন্দ্র, আমরা সামনের দিনগুলোতে যদি বাংলাদেশকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে চাই, তাহলে আগামী দেশ গঠনে যারা কাণ্ডারি, আমাদের সেই তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এই পথযাত্রা কঠিন, তবে অবশ্যই সম্ভব। অবশ্যই সম্ভব এই কারণে, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন পর জনগণের দ্বারা ক্ষমতায়িত হয়ে জনগণের প্রতি দায়িত্বশীল থেকে আমাদের রাষ্ট্রকে বিনির্মাণ করতে চাচ্ছেন। গত 3 মাসে আমাদের যে অভূতপূর্ব অর্জন রয়েছে, এটিকে ধারণ করে, এটিকে পাথেয় করে একটা ওয়াইডার ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা চেষ্টা করতে চাচ্ছি, আমরা নিশ্চিত করতে চাচ্ছি প্রতিটি কমিটমেন্ট যেন আমাদের বাস্তবায়ন হয়। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার প্রতিটি ইউনিভার্সিটিতে যারা রয়েছেন, যারা লিড করছেন, যারা ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করছেন, যারা শিক্ষাবিদ রয়েছেন, আপনাদের ভূমিকাই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা সবাই একসাথে কাজ করি,
কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলেই কিন্তু আমাদের যে অভীষ্ট লক্ষ্য একটি জবাবদিহিমূলক, মেধাভিত্তিক, মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা, যেখানে আমাদের মত, পথ, আদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমরা সবাই এক। যার কারণেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের কল্যাণ, বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্বে প্রাধান্য দিয়ে সরকার এগিয়ে যাবে আমাদের সেই মহান স্লোগান, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আপনার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা। উপস্থিত সুধীবৃন্দ, এখন বিশেষ অতিথির বক্তব্য প্রদান করবেন ডক্টর আ.ম. ইহসানুল হক মিলন এমপি, মাননীয় শিক্ষামন্ত্রী। Bismillahir Rahmanir Rahim. Transformation Higher Education in Bangladesh. এই কর্মশালার আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত রয়েছেন। বিশেষ অতিথি উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন রয়েছেন, ইউসিসি চেয়ারম্যান মোহাম্মদ রশিদ রয়েছেন, সেক্রেটারি সাহেব, আর আমার সামনে উপস্থিত রয়েছেন জ্ঞানের ভান্ডার, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। কাকে অ্যাড্রেস করবো জানি না, ডানে তাকাই বামে তাকাই, সামনে শুধু দেখি আমাদের জ্ঞানের ভান্ডারের সেই অপরিসীম। রয়েছে সামনে আমাদের চিফ হুইপ, রয়েছেন মন্ত্রী পরিষদ সদস্যবর্গ, মাননীয় সংসদ সদস্য, ভাইস চ্যান্সেলর এবং এমিরেটস প্রফেসরস, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের এই ট্রান্সফরমেশন ফর হায়ার এডুকেশন ইন বাংলাদেশ, এখানে আলোচনা রয়েছে সফট স্কিল ডেভেলপমেন্ট and need-based education, which indeed we need in our Bangladesh very seriously. আরো আলোচনা রয়েছে ইন্ডাস্ট্রি একাডেমি লিঙ্কেজ, যেটি আমাদের অনেক ব্যাপ্ত রয়েছে। আমরা এই কাজগুলো করব, আজকে আলোচনার মধ্যে থেকে বেরিয়ে আসবে এবং সেগুলি নিয়ে আমরা গবেষণা প্রাপ্ত, সেগুলিকে আমরা কার্যকরী পদক্ষেপ নেব, এটা আমরা আশা করছি। আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, সেই ছাত্রদল করতাম, দেখেছিলাম তিনি কিভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বানিয়েছিলেন। করার জন্য অর্থাৎ ভ্যাকেশনে টিচাররা এসে এখানে পড়াবেন। আমরা দেখেছি আমাদের সময় আমাদের সাথে আমাদের স্যাররা রয়েছেন, আমাদের সাথে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসতো। আজ কিন্তু আমরা সেই পর্যায়ে নেই। আমরা দেখেছি আমাদের দেশ ব্যবস্থা মধ্যে দিয়ে আজকে দেশে 116টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়েছে 1992 প্রাইভেট অ্যাক্ট দিয়ে। হয়েছিল ওপেন ইউনিভার্সিটি। সেই শিক্ষা ব্যবস্থা আজ আবারও ঢেলে সাজাতে হবে। আজকে পাবলিক ইউনিভার্সিটির সংখ্যা বেড়ে 57তে দাঁড়িয়েছে। আমরা কিন্তু কোয়ান্টিটিতে অনেক এগিয়ে গিয়েছি, কোয়ালিটিতে কতটুকু পেরেছি আমরা জানি না। তাই ভাবতে হবে নিড বেসড এডুকেশন এবং আগামী দিনে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য আমাদের কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমাদেরকে, শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। নেই, তিনি গুরুত্ব দেননি। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে আমাকে যে দায়িত্ব দিয়েছেন আজকের প্রধানমন্ত্রী, সেই দায়িত্ব সুচারুভাবে পালন করার জন্য তিনি আমাদের প্রতিনিয়তই নির্দেশ দিয়ে যাচ্ছেন। আমরা দেখতে চাই আগামী বাংলাদেশ গড়ার জন্য, এই শিক্ষা ব্যবস্থা ব্যাপক পরিবর্তনের জন্য আগামী দিনে আমরা কি করতে পারি। দেখুন, আমরা কারিকুলাম নিয়ে কাজ করছি, আমরা লার্নিং আউটকামস কন্টেন্টের ভিতরে থেকে আমরা চাচ্ছি যে আগামী প্রজন্মকে সত্যিকার অর্থে শিক্ষা ব্যবস্থা প্রদান করা। আজকের এই এনলাইটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টির সামনে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি চান আগামীর বাংলাদেশ গড়ার জন্য। যেমনিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শিক্ষামন্ত্রীর দায়িত্ব ছিলেন 16 দিন, তিনি শিক্ষা ব্যবস্থা ব্যাপক পরিবর্তন করেছিলেন। যেভাবে আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তিনি কাজ করেছিলেন, আজকের প্রধানমন্ত্রী তিনি আবারও এই শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এটি হচ্ছে শিক্ষার সর্বপ্রথম অনুষ্ঠান
এবং এই অনুষ্ঠান থেকে আমরা ওনার কাছে শুনতে চাইব যে আগামী দিনে এই শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তনের জন্য, আগামীর বাংলাদেশ গড়ার জন্য ওনার যে নির্দেশনা থাকবে সেটাকে আমরা পালন করব, সেই কথা আজকের অনুষ্ঠানে দিতে পারি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বলবো, let's not drive our car looking the rear view mirror, putting our car in reverse gear. Let's go ahead. ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর আনমা এহসানুল হক মিলন এমপি, মাননীয় শিক্ষামন্ত্রী। সম্মানিত সুধী, এখন মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে ক্রেস্ট প্রদান করছেন ইউজিসির সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর মামুন আহমেদ। ক্রেস্ট গ্রহণ করার জন্য মাননীয় প্রধান অতিথিকে ধন্যবাদ। Bismillahir Rahmanir Rahim. Transforming higher education in Bangladesh, roadmap to sustainable excellence. শীর্ষক জাতীয় কর্মশালার সম্মানিত সভাপতি, উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদগণ, মন্ত্রী পরিষদ, উপদেষ্টা পরিষদ, ইউজিসির সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় অধ্যাপকবৃন্দ, নীতি প্রণেতা, শিক্ষক, গবেষক, শিল্প খাতের প্রতিনিধিবৃন্দ, মেম্বার্স অফ ডিপ্লোম্যাটিক কো, ডেভেলপমেন্ট পার্টনার্স এবং সম্মানিত উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর, টেকসই উৎকর্ষতার রোডম্যাপ, এই শিরোনামে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আজ দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটি অত্যন্ত সময় উপযোগী একটি অনুষ্ঠান। আপনারা যারা এতক্ষণ আলোচনা করলেন, এইসব আলোচনায় শিক্ষা ও গবেষণায় আমাদের বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক মান বজায় রাখতে পেরেছে কিনা এমন একটি প্রশ্ন হয়তো ফুটে উঠেছে, হয়তো ফুটে উঠেনি। তবে আনফরচুনেটলি খুব সম্মত বাস্তবতা হচ্ছে, একবিংশ শতাব্দীতে শিক্ষা, গবেষণা এবং জ্ঞানের উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এ আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখনো মনে হয় প্রত্যাশিত উচ্চতায় পৌঁছতে পারেনি। র্যাঙ্কিং এর ক্ষেত্রে সাধারণত গবেষণা, প্রকাশনা, পাবলিকেশন, সাইটেশন এবং উদ্ভাবন, এই বিষয়গুলোকে মনে হয় বেশি গুরুত্ব দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমাদের অবস্থান কোথায়, এই বিষয়গুলো নিয়ে আমাদের শিক্ষাবিদগণ নিশ্চয়ই আরো চিন্তা ভাবনা করবেন। শুধু পুঁথিগত শিক্ষায় নয়, বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলেও কষ্টসাধ্য হয়ে পড়বে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন কিংবা গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে সরকার অর্থ বরাদ্দ দেবে, এটাই স্বাভাবিক। তবে আমি যতটুকু জানি, ব্রিটেন সহ বিশ্বের অনেক দেশই যারা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই, তাদের অনেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং উদ্ভাবন কার্যক্রমকে এগিয়ে নিতে সাধারণত পৃষ্ঠপোষকতা করে থাকেন। এই জন্যই অনেকে বলে থাকেন, শিক্ষার্থীরা হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ আর অ্যালামনাইরা হলো তার মেরুদণ্ড। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বর্তমানে যারা দেশে বিদেশে জ্ঞানে বিজ্ঞানে অর্থ বৃত্তে প্রতিষ্ঠিত, সেই সব অ্যালামনাইদেরকে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণা উন্নয়নে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার জন্য আমি উপস্থিত শিক্ষাবিদদের প্রতি বিনীত আহ্বান জানাই। সম্মানিত সুধীমণ্ডলী, আরো একটি বিষয়ের দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী বের হয়। উচ্চশিক্ষা নিয়েও অনেকে
বেকার থাকেন। অর্থাৎ বেকারত্বের সংখ্যা আমরা যদি একটু দেখি, উচ্চশিক্ষিতদের মধ্যেই মনে হয় বেশি। এর কারণ সম্পর্কে নানা মতামত রয়েছে, তবে মনে হয় একটি ব্যাপারে কম বেশি সকলেই একমত। একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারাই মনে হয় শিক্ষিতদের মধ্যে বেকারের হার বেশি হওয়ার কারণ, খুব সম্ভবত। এবং সেজন্যই বর্তমান সরকার মনে করে প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুন ভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মসূচি শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন মনে হয় খুব সম্ভবত সম্ভব হবে না। সময়োপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়াও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা মনে হয় সম্ভব নয়। এ কারণেই বর্তমান সরকার একাডেমিক সিলেবাসকে সময় উপযোগী করার কাজ এর ভিতরেই হাতে নিয়েছে। সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত গবেষকবৃন্দ, বিশেষ করে উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময় উপযোগী করতে বর্তমান সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমি এটার সহযোগিতা বাড়ানোর জন্য চেষ্টা বা উদ্যোগ গ্রহণ করছে। প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপন করার এই কার্যক্রম শুরু করার উদ্যোগ সরকার নিচ্ছে, যার ফলে আমরা মনে করি শিক্ষার্থীগণ পুঁথিগত বিদ্যা অর্জনের পাশাপাশি হাতে কলমে শিক্ষা লাভ করে শিক্ষার্থী অবস্থাতেই কর্মদক্ষতা অর্জন করতে সক্ষম হবেন। ফলে শিক্ষা জীবন শেষে সম্ভবত তাকে আর বেকার থাকতে হবে না। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদান, এটারও আমরা উদ্যোগ নিচ্ছি এবং এর উদ্দেশ্য ক্যাম্পাস থেকেই ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করা। ফলে এই উদ্যোক্তারা নতুন এবং সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করে দেশের অর্থনীতিতে নিশ্চয়ই অবদান রাখতে সক্ষম হবেন। শিক্ষার্থী থাকা অবস্থায় কর্মদক্ষতা অর্জনের ফলে এমনও হতে পারে একজন শিক্ষার্থী চাকরির জন্য অপেক্ষা না করে নিজেই একজন উদ্যোক্তা হিসাবে বরং আরো কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হবেন। এইসব উদ্যোগ ছাড়াও সরকার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউট, সায়েন্স পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। দেশি বিদেশি প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান মেলা, ইনোভেশন ফেয়ার, প্রোডাক্ট সোর্সিং ফেয়ার সহ এ ধরনের শিক্ষা ও দক্ষতা বিষয়ক আয়োজনকে উৎসাহিত করার পরিকল্পনা আমরা নিয়েছি। শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। সম্মানিত সুধীমণ্ডলী, বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবে পা দিয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের চলমান এই সময় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সাইবার সিকিউরিটি, কোয়ান্টাম কম্পিউটিং, বিগ ডাটা, ম্যাটেরিয়াল সায়েন্স, ন্যানো টেকনোলজি, পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি, এইসব উন্নততর প্রযুক্তি একদিকে আমাদের চিন্তার জগৎ নিয়ন্ত্রণ করছে, অপরদিকে শাসন করছে মানুষের কর্মক্ষেত্র বা কর্মসংস্থান। এর ফলে নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার একদিকে প্রথাগত চাকরির বাজারে বেকারত্ব হয়তো বাড়াচ্ছে, অন্যদিকেও আবার তৈরি করছে নিত্য নতুন ভিন্ন ধরনের কর্মসংস্থান। সম্মানিত সুধীমণ্ডলী, চতুর্থ শিল্প বিপ্লব বিশ্ববাসীর সামনে যে বার্তাটি স্পষ্ট করেছে, খুব সম্ভবত সেটি হলো শিক্ষা কেবল স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। বর্তমানে জ্ঞান চর্চা কেবল একটি নির্দিষ্ট বিষয় আবদ্ধ নয়, বরং আমরা দেখি ডাটা সায়েন্স সাথে বায়োলজি বা ইঞ্জিনিয়ারিং এর সাথে হয়তো সমাজ বিজ্ঞান এর একটা বন্ধন রয়েছে। এই সংযোগের ফলেই জ্ঞানের সীমানা প্রতিনিয়ত প্রসারিত এবং
গতিশীল হচ্ছে এবং এই পরিবর্তনের গতি প্রকৃতির সঙ্গেই আমাদের নিবিড় সম্পর্ক থাকা অবশ্যই জরুরি বর্তমান অবস্থায়। সম্মানিত শিক্ষক, গবেষকবৃন্দ, সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আজকের এই কর্মশালার বিষয়ের সঙ্গে খুব সম্ভবত ব্রিটিশ লেখক টম ইয়ন, যিনি বিশেষ করে ডিজিটাল ওয়ার্ল্ডে বিজনেস স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড অ্যানালাইসিস হিসেবে স্বনামধন্য, তার একটি বিখ্যাত মন্তব্য খুব সম্ভবত প্রাসঙ্গিক বলে আমার কাছে মনে হয়েছে। তিনি বলেছেন, বিশ্বে বহুল ব্যবহৃত ট্যাক্সি কোম্পানি উবারের নিজের কোনো ট্যাক্সি নেই। বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী সোশ্যাল মিডিয়া ফেসবুক নিজে কোনো কন্টেন্ট তৈরি করে না। বিশ্বের বৃহত্তম অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম আলিবাবার কোনো স্টক বা মজুদ পণ্য নেই। বিশ্বের সবচেয়ে বড় আবাসন প্রোভাইডার এয়ারবিএনবির নিজেদের কোনো রিয়েল এস্টেট বা অ্যাসেটস নেই। অর্থাৎ ইনোভেটিভ আইডিয়া দিয়ে তারা যার যার ক্ষেত্রে বিশ্ব শাসন করছে। এই প্রতিষ্ঠানগুলোই মূলত একটি স্মার্ট ইন্টারফেস। তারা সেবা দিচ্ছে না, বরং যারা সেবা নিতে চায় এবং যারা সেবা দিতে চায় তাদের এক জায়গায় নিয়ে এসেছে। এটি প্রযুক্তি নির্ভর জ্ঞান। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও সীমিত সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে অবশ্যই আমাদের পক্ষে নতুন কিছু করা সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদেরও প্রচুর মেধাবী মানুষ রয়েছেন যারা সুযোগ বা সুবিধা পেলে বিশ্বমানের কিছু করা তাদের পক্ষে অসম্ভব নয়। মেধা পাচার রোধ করে, মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। ফ্যাসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের তারুণ্য বারবার রাজপথে নেমে এসেছে। স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী জনগণ আবারও অধিকার আদায় মিছিলে সামিল হয়েছিল। এভাবে দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের কাছে দায়বদ্ধ এই সরকার বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করতে চায়। বর্তমান গণতান্ত্রিক সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ার কাজও শুরু করতে চায়। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হল এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা এবং সৃজনশীলতায় গুরুত্ব পাবে সর্বোচ্চ। সম্মানিত শিক্ষকবৃন্দ, গবেষকবৃন্দ, সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ার কাজ শুরু করতে চাই যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে। আমরা সম্মিলিত প্রচেষ্টা এমন একটি শিক্ষা ব্যবস্থার কাজ শুরু করতে চাই যা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশকেও করবে আলোকিত। সমৃদ্ধ ভবিষ্যতের সাথে প্রযুক্তিগত উৎকর্ষতার আমরা অবশ্যই আলমগীন করব। তবে আমরা যেন আমাদের রাষ্ট্র ও সমাজের আবহমান কালের ধর্মীয়, সামাজিক, নৈতিক মূল্যবোধ হারিয়ে না ফেলি। আমি এ ব্যাপারে শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী তথা সকল শ্রেণী পেশার মানুষের প্রতি সতর্ক এবং সজাগ থাকার বিনীত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব তারেক রহমান এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব, আমাদের উদ্বোধনী পর্ব এখানেই শেষ হলো। সকল অতিথির জন্য আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। এখন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নির্ধারিত স্থানে আপ্যায়নে অংশগ্রহণের জন্য।